আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ঈদ চলে গেছে, আজকে অনেক দিন হয়েছে। এইবার কিন্তু ঈদটা একদম হচ্ছে উইকেন্ডেতে পড়ে নাই, সপ্তাহের মাঝখানে পড়েছে। এই জন্য হচ্ছে সব কিছু মিলে ঈদের দাওয়াত ছুটি মানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, আমরা ঈদের আগে হচ্ছে একটা মেলার মতো হয়েছিল, তো ওখানে যাওয়ার জন্য আমি আসলে ড্রেস ডিসাইডেড করতেছিলাম যে এই ড্রেসগুলো এখন পর্যন্ত একবারও আমি পরিনি, তো কোনটা পরবো। তো লাস্ট মোমেন্টে আমার মেয়ে বলতেছে তুমি ব্ল্যাক ড্রেসটা পরো। ব্ল্যাক ড্রেসটা একবারও পরা হয়নি, আনার পরে হচ্ছে রেখে দিয়েছি। ভাবলাম যে ঠিক আছে। তো ব্ল্যাক ড্রেসটাই হচ্ছে ওই দিন একটা পার্টিতে গেলাম, তো পরে একটা মেলাতে গিয়েছিলাম আর কি, পরে গিয়েছিলাম। তো আমি হচ্ছে রেডি হওয়ার সময় সব মানে যত কসমেটিক আছে, লিপস্টিক সব কিছু বের করে একদম এলোমেলো করতেছিলাম, কারণ হচ্ছে যেগুলো না লাগবে ওগুলো আমি সাইড করতেছিলাম আর বাকিগুলো সরিয়ে রাখতেছিলাম। তো যাই হোক, এই যে আমার ফাইনালে আমি রেডি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য। ওইটা হচ্ছে যে আমার আউটলুক ছিল। ব্ল্যাক ড্রেসটাই আমি লাস্টে পরি, ভাবলাম যে ব্ল্যাক ড্রেস যেহেতু পরা হয় না বেশি একটা, তো ব্ল্যাকটাই পরি। আর সাথে আমি একটু চকলেট টাইপের কালার হিজাবটা নিয়েছিলাম, ভালোই লাগতেছিল। তো এই যে মেলায় চলে এসেছি ঈদের আগে। এখন কিন্তু পর্তুগালে অনেক জায়গায় মেলা হয়, আগে এরকম মেলা বেশি একটা হতো না, এখন প্রায় বেশি বেশি মেলা হয়। তো এই যে মেলাতে যে দেখলাম কি যে পাকিস্তানিদের ড্রেস আপ, দেন হচ্ছে ওদের জুয়েলারি, এগুলো অনেক বেশি সুন্দর সুন্দর, দেন হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই জন্য আমি হচ্ছে মেলাতে যাই। মেলাতে গেলে ভালো হয় আর কি, পছন্দ মতো অনেক কিছু ঘুরে ঘুরে দেখে দেখে কেনা যায় এরকম একটা। তো ওদের ওইখানে ছোটোখাটো করে একটা ওরা হচ্ছে যে প্রোগ্রামের অ্যারেঞ্জও করেছিল, সবাই ওইটাও এনজয় করতেছে। এই যে পাকিস্তানি ওরা গান গাচ্ছিল, নাচতেছিল, আমার তো আসলে অনেক ভালো লেগেছে। তো বাকি যারা ছিল ওদের সাথেও আমার পরিচয় হলো। তো এই একটা ভাইয়া, উনি কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির, উনিও ইনভাইটে গিয়েছিল, ওনারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল। তো আমাকেও ওরা আসলে এই প্রোগ্রামে ইনভাইট করেছিল, আমিও ওইখানে ইনভাইটে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ঈদের একদিন পরে আমার বাসায় মেহমান আসবে, তো তাদের জন্য আমি ছানার চমচম বানাচ্ছি। তো এখানে আমি 1.5 লিটার মতো ছানা কেটে নিয়েছি। তো ছানা কাটার পরে এই যে ছানাটাকে প্রসেস করে রাখলাম। তো হাফ চামচ এখানে আমি ময়দা নিয়েছি, তারপরে এই সেম স্পুনেরই হাফ চামচ আমি হচ্ছে চিনি নিয়ে নিলাম। তারপরে হচ্ছে দেখেন আমি হাত দিয়ে ছানাটাকে আস্তে আস্তে করে একটু অল্প কিছুক্ষণ আলতো হাতে মথে নেব। বেশি জোরে জোরে ছানা প্রেস করলে ছানার মধ্যে যে একটু তেলতেলা ভাবটা থাকে ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা একদম সহজ ওয়েতে আমি হচ্ছে এই ছানার চমচমটা বানিয়েছি। তো এই যে ছানাটা রেডি করার পরে এই যে কয়েকটা মিষ্টি আর কি হয়েছে, যেহেতু আরও কিছু ডেজার্ট থাকবে এই জন্য আমি অল্প কিছু চমচম বানিয়েছি। চমচমের কালার আনার জন্য, যেহেতু তাড়াতাড়ি করতেছি, তো চমচমের কালার আনার জন্য এখানে আমি একটা সুগার সিরাপ বা হচ্ছে যে আমরা পুডিংয়ে দেওয়ার জন্য যেভাবে সুগারটাকে মেল্ট করে একটু ব্রাউন কালার করে নিই, ওইটা আমি করেছি যাতে তাড়াতাড়ি করে চমচমের যে কালারটা, ব্রাউন কালারটা ওইটা চলে আসে। পরে কিন্তু দেখেন আস্তে আস্তে নাড়তে নাড়তে এই চমচমের একদম পারফেক্ট যে কালারটা থাকে ওইটা কিন্তু চলে এসেছে। তো এটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে ছানাগুলো থেকে উঠিয়ে মিষ্টিগুলোকে একদম হচ্ছে একটু দুধের যে পাউডারগুলো থাকে, গুঁড়া দুধের, ওই পাউডারের সাথে একটু মিক্স করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। অনেকেই কিন্তু এইভাবে খায় বা ছানার মধ্যে ভিজিয়েই রাখে, চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখে। তো অনেকে হচ্ছে ড্রাই করে খায়, এটা কিন্তু দুইভাবেই খেতে ভালো লাগে। তো এই যে দেখেন এত সফট আর এত মজা হয়েছিল এই ছানার চমচমগুলা। আপনারা কিন্তু এভাবে একদম সহজভাবে আমি এই রেসিপিটা দিয়েছি, আপনারা চাইলে এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম পারফেক্ট হবে, আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি আপনারা ট্রাই করেন একদম পারফেক্ট হবে। তো এই যে কুরবানির মাংস বসিয়ে দিয়েছি মেহমানদের জন্য, একটু বড় হাঁড়িতেই বসিয়েছিলাম, কিন্তু হাঁড়িতে আমি বসানোর পরে, রান্না শুরু করার পরে দেখতেছি যে নাড়াচাড়া করতে খুবই প্রবলেম হচ্ছিল, যেহেতু একদম সবগুলো মাংস একদম আটসাট হয়ে আছে, নাড়াচাড়া করতে আমার অনেক প্রবলেম হইতেছিল। তা আমি অনেক কষ্ট করে বারবার এটাকে নাড়া দিচ্ছিলাম, বারবার একটু উল্টে পাল্টে না দিলে দেখা যাবে কি যে উপরেরটা নিচেরটা আধা কাঁচা থেকে যাবে।
কুরবানির ঈদে না যত পর্যন্ত দেখা যায় কি কুরবানির মাংস বাসায় না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈদ ঈদ মনে হয় না। তো আমার মাংস আসতে আসতে আসলে দেরি হয়েছে। তো মাংস আসার পরপরই আমি মেহমানদেরকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে তাড়াতাড়ি পরের দিনই যেন চলে আসে। তো এই যে আমি কিছুক্ষণ পরপরই মাংসটাকে নাড়াচাড়া দিচ্ছি, আর আরেকটা চুলাতে কিন্তু আমি যে চিকেনের ফ্রাইগুলো করতেছি চিকেন রোস্ট করার জন্য। তো আমি হচ্ছে এখানে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছগুলো ভুনা করার জন্য আমি নর্মালি আমরা যেভাবে ভুনা করি আর কি ওইভাবেই করতেছিলাম, স্পেশাল কোনো কিছুই না, এজন্য কোনো রেসিপিও শেয়ার করলাম না। এখানে প্রায় 2 কেজির মতো চিংড়ি মাছ ছিল, কারণ অনেক বেশি মেহমান আমি একবারই দাওয়াত করেছি, এজন্য একটু বেশি করেই রান্না করতেছি। তো সব কিছু দেওয়ার পরে আমি এই যে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো দেখা যায় কি মেহমান আসলে আমাকে একদিন আগে থেকেই একটু প্রিপারেশান নিতে হয়, যেহেতু একার হাতে সব কিছু কাটা বাছা করা আবার হচ্ছে রান্না করা গুছানো, তো আগে থেকে রেডি না করলে একদম মানে দেরি হয়ে যায়। তো ওইটা রেডি করার পরে এখানে আমি বড় একটা হাঁড়িতে বসিয়ে দিলাম, ভাবলাম যেটাতে রোস্ট করলে এই হাঁড়িটাতে ভালো হবে। তো রোস্টের জন্য আমি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর চিকেনটাকে আমি অনেক ভালো করে ফ্রাই করেছিলাম, এই জন্য আমি মশলাটা কষানোর পরে বেশি সময় আর চিকেনটা রোস্টটা আর কি রেডি হতে লাগেনি, কুক হতে লাগেনি আর কি। অনেকগুলো চিকেনের পিস ছিল, এজন্য আমি চিকেনগুলোকে না অনেক ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম, যাতে মশলাটা কষানোর পরে আমাকে চিকেনটা বেশি সময় কুক করতে না হয়, কারণ দেখা যায় ব্রয়লারের চিকেন তো এজন্য। তো যাই হোক, এরপরে এই যে আরেকটা হাঁড়িতে আমি কিন্তু শুটকি বসিয়েছি। এই মাছটা হচ্ছে পর্তুগালেরই একটা মাছ, এটা ড্রাই একটা মাছ। এই মাছটা পর্তুগিজরা অনেক খায়, মাছটার নামটা আমি ভুলে গেছি। তো এই মাছটাকে আপনারাও চাইলে বাঙালিরা যেভাবে খাই ওইভাবে ট্রাই করে খেতে পারেন। সব হয়ে গেছে, এটা হচ্ছে চিকেন রোস্টটা, হ্যাঁ, এটা এই যে কাবাবটা, এটা নিচ্ছে যে আলু দিয়ে কলিজা ফ্যাপসা যা যা ছিল সব কিছু মিক্স, আর এই যে এটা আমাদের কোরবানির মাংস আমি গরম দিয়ে রাখছি, হতে থাকুক, গরম থাকুক। এই যে পোলাও এখানে এক হাঁড়ি, আর হচ্ছে আরেকটা রাইস কুকারে আছে, চিংড়ি মাছ, বেগুন, তার নিচে একটা যে সামুদ্রিক মাছের একটা শুটকি, টমেটো, আর এটা কি জানো ওইটা ভুড়ি। অলমোস্ট সব হয়ে গেছে, মানে কিচেনও একদম ক্লিন হয়ে গেছে, আমি ফ্লোর সব ক্লিন করে ফেলছি, সব কিছু ক্লিন। এখন প্লেট দিব টেবিলে, জাস্ট গেস্ট আসবে আর খাবে, তাড়াতাড়ি করে চলে যাবে কি। তো ফাইনালি গেস্টরা সবাই এসেছে। তো প্রথমে হচ্ছে অল্প কিছু মানুষ বসেছে খেতে, কারণ যেহেতু 6টা চেয়ার, সবাই একসাথে বসলে আসলে চেয়ারে জায়গা হচ্ছিল না, তো বাকিরা আবার পরে খাবে। তো এখানে আমি সবগুলো খাবার এনে দিয়েছি। এখানে কিন্তু আপনারা প্রথমেই দেখতে পেরেছেন আমি কি কি রান্না করেছিলাম, তারপর আরেকবার মানে বলতেছি যে কাবাব, তারপর হচ্ছে শুটকি, গরু মাংস, কোরবানির গরু মাংস, দেন হচ্ছে চিকেন রোস্ট, বেগুন ভাজা, দেন কলিজা ভর্তা, সবকিছু আর কি। এই বুড়ি, এই বুড়ি, কিসে হাত দিয়ে হাত দিয়ে সোজা, হাত দিয়ে সোজা, হাত দিয়ে সোজা। তো কেক দেখে সে খুব খুশি, বা বলতেছিল যে হচ্ছে যে ওর বার্থডে। তো আমি ওখানে ওকে বলতেছিলাম যে হ্যাপি বার্থডে, হ্যাঁ তোমার হ্যাপি বার্থডে, কেক কাটো। সেই যে দেখেন সুন্দর করে কেক কাটতেছিল। বাচ্চাদেরকে আসলে আমার এত বেশি ভালো লাগে, তো আমি কেকটা কেটে ওকে একটু খাওয়াই দিয়েছিলাম। দেখেন ও একটু সুইট খেতে চায় না, ওর আম্মু বলতেছিল যে সুইট খাবার খেতেই চায় না, সে নাকি ঝাল পছন্দ করে। তো এই তো এভাবেই কাটলো আমাদের এবারের কুরবানির ঈদ সবার সাথে আর কি। তো আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।